নেতানিয়াহু কি চুপচাপ এই চুক্তি মেনে নেবে? এখন যুদ্ধবাজ ইসরায়েলের নতুন যুদ্ধক্ষেত্র কে হবে বা কারা হবে? তুরস্ক বা পাকিস্তান ইসরায়েলের যুদ্ধক্ষেত্র হলে আমেরিকা কি করবে? কিভাবে তাকে পাশ কাটিয়ে তারই প্রধান মার্কিন মিত্র ইরানের সাথে চুক্তি করলেন? অবশেষে আপৎকালীন হলেও নিভেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন। গত 17 জুন দীর্ঘ আলোচনা শেষে যুদ্ধ অবসানের চূড়ান্ত লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তি সই করেছে আমেরিকা ও ইসরায়েল। এই চুক্তিতে স্বস্তির সুবাতাস বইছে দুনিয়া জুড়ে। কিন্তু চুক্তি এবং চূড়ান্ত যুদ্ধ বন্ধের আশঙ্কায় খেপেছে নেতানিয়াহু। এদিকে বিবিসি জানাচ্ছে, আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা দাবি করেছে ইরান আমেরিকা চুক্তি এবং যুদ্ধবিরতির ঘোষণা নেতানিয়াহুর জন্য একটা রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। আবার বিবিসি ও এনবিসি নিউজ সূত্র বলেছে এই চুক্তিটি নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের 3টি মূল স্তম্ভকেই ক্ষতিগ্রস্ত করছে। শুধু তাই না, এই চুক্তি তাকে নতুন নিরাপত্তা সংকটেও ফেলছে। কারণ হিসেবে বিশ্ব গণমাধ্যমগুলো বলছে ইরান এখন আগের চেয়েও শক্তিশালী অবস্থানে রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, যে ব্যক্তি নিজেকে ওয়াশিংটনের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে তুলে ধরেছিলেন, মার্কিন রাজনীতিবিদদের ওপর যার শক্ত প্রভাব ছিল, কিভাবে তাকে পাশ কাটিয়ে তারই প্রধান মার্কিন মিত্র ইরানের সাথে চুক্তি করলেন? এই প্রশ্নের পাশাপাশি আরও একটা প্রশ্ন উঠছে, নেতানিয়াহু কি চুপচাপ এই চুক্তি মেনে নেবে? ফরেন অ্যাফেয়ার্স ও রয়টার্সের একাধিক প্রতিবেদন সূত্র বলছে তেল আবিব এই চুক্তিকে তাদের অস্তিত্বের জন্য একটি কৌশলগত পরাজয় হিসেবে দেখছে। এনবিসি নিউজ সূত্র বলছে ইসরায়েল সরকারকে নাকি আমেরিকা ইরান সমঝোতা চুক্তির খসড়াটিও দেখতে দেওয়া হয়নি। ফলে দীর্ঘ 1 দশক ধরে নেতানিয়াহুর বিশ্বমঞ্চে ইরানকে পরমাণু হুমকি এবং একঘেয়ে রাষ্ট্র হিসেবে দেখানোর যে চেষ্টা, সেটা এখন অনেকটাই ব্যর্থ বলে মনে হচ্ছে। আন্তর্জাতিক যুদ্ধ বিশ্লেষকদের মতে আমেরিকা ইরানের এই চুক্তি ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তির পথ দেখানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে তাদের প্রতিরোধ অক্ষকেও এক ধরনের বৈধতা দিয়েছে। এদিকে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক ভূরাজনীতি ও কূটনীতি বিষয়ক জার্নালগুলো আভাস দিয়েছে ওয়াশিংটনের এই ইউটার্নে ক্ষুব্ধ ইসরায়েল। নিজের রাজনৈতিক প্রাসঙ্গিকতা এবং অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য ধরে রাখতে নতুন যুদ্ধক্ষেত্র খুঁজছে তারা। ফলে প্রশ্ন উঠছে, এখন যুদ্ধবাজ ইসরায়েলের নতুন যুদ্ধক্ষেত্র কে হবে বা কারা হবে? মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন সূত্র বলছে ইসরায়েল সিরিয়া, তুরস্ক এবং পাকিস্তানকে একই অক্ষে ফেলে শত্রুতার নতুন জাল বুনতে চাইছে। ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী ও নেতানিয়াহুর লিকুদ পার্টির কট্টর নেতা আমিচাই চিকলির ভাষ্য, আজ হোক বা কাল হোক ইসরায়েলকে অবশ্যই সিরিয়ার বিরুদ্ধে একটি নতুন পুরোদস্তুর যুদ্ধে জড়াতে হবে। কিন্তু সিরিয়া, তুরস্ক এবং পাকিস্তান কেন? এর উত্তরে মিডল ইস্ট আই বলছে ইরানের কৌশলগত হারের পর ইসরায়েলি নীতি নির্ধারকেরা মধ্যপ্রাচ্যের নতুন উগ্র সুন্নি জোট উত্থানের ভয়ে ভীত। দেশটির দাবি তুরস্ক, পাকিস্তান এবং কাতার মিলে একটি নতুন কট্টরপন্থী সুন্নি ব্লক তৈরি করছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য নতুন হুমকি। এদিকে আমেরিকা ইরানের যুদ্ধবিরতি চুক্তি ও শান্তি আলোচনার অন্যতম প্রধান নেপথ্যের উদ্যোক্তা এবং মধ্যস্থতাকারী ছিল পাকিস্তান ও তুরস্ক। ফলে এই ক্ষোভ থেকেই হয়তো ইসরায়েল উগ্র সুন্নি জোট ভয় হাজির করছে বলে ধারণা করছে বিশ্লেষকরা। মূলত ইসরায়েল সিরিয়ার বর্তমান আহমেদ আল শারার নেতৃত্বাধীন নতুন ইসলামপন্থী সরকারকে জিহাদি ও উগ্রপন্থী আখ্যা দিয়ে সেখানে সামরিক আগ্রাসন চালাতে চাইছে। আল জাজিরা ও সিএনএনের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিবেদন সূত্র বলছে ইসরায়েল মূলত এই অঞ্চলের সুন্নি শিয়া মনস্তাত্ত্বিক বিভেদকে কাজে লাগাতেই এই পথ বেছে নিয়েছে। এদিকে দ্য গার্ডিয়ান বলছে এরদোয়ান বরাবরই ইসরায়েলের আগ্রাসী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর। আঙ্কারার হামাস ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের প্রতি এই প্রকাশ্য সমর্থন এবং ইসরায়েল বিরোধী সোচ্চার অবস্থান দেশটিকে ক্রমাগত ক্ষুব্ধ করেছে। ফলে ইসরায়েলের নতুন যুদ্ধবাজি সমীকরণে তুরস্ক এবং এরদোয়ান সবচেয়ে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মিডল ইস্ট আই প্রতিবেদন সূত্র বলছে ইসরায়েলি মন্ত্রী আমিচাই চিকলি সরাসরি উদ্বেগ প্রকাশ করে বলেছেন তুরস্ক সিরিয়ায় একটি নিজস্ব তুর্কি নিয়ন্ত্রিত অঞ্চল প্রতিষ্ঠা করেছে। এই অঞ্চল ইসরায়েলের জন্য ইরানের চেয়েও 10,000 গুণ বেশি উদ্বেগের এবং বিপজ্জনক। এছাড়াও এরদোয়ানের আধুনিক সামরিক বাহিনী, ড্রোন প্রযুক্তি মধ্যপ্রাচ্যের আকাশসীমায় ইসরায়েলের একক আধিপত্যকে চ্যালেঞ্জ করার সক্ষমতা রাখে। ফলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে তুরস্ককে চাপে ফেলা ইসরায়েলের জন্য এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে
তুরস্ক পাকিস্তান সরাসরি ইসরায়েলের সামরিক আগ্রাসনের ক্ষেত্র না হলেও প্রক্সি ওয়ারের জন্য ইসরায়েল এই দুই ফ্রন্টকেই টার্গেট করছে। নিউ ইয়র্ক টাইমসের বিশেষ বিশ্লেষণ বলছে পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ। আবার সাম্প্রতিক ইরান আমেরিকা যুদ্ধবিরতি চুক্তির পেছনে নেপথ্যের অন্যতম প্রধান মধ্যস্থকারী, উদ্যোক্তা এবং আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ সামরিক মিত্র পাকিস্তান। পাকিস্তান ও ইরানের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক ও বাণিজ্যিক ঘনিষ্ঠতা ইসরায়েল কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই পাকিস্তানকে ভূ রাজনৈতিকভাবে ব্যস্ত রাখতে এবং তাদের পারমাণবিক সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে ইসরায়েল ভারতের সাথে কৌশলগত অক্ষ জোরদার করার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় লবিং করাও শুরু করেছে। এখন আসা যাক সবচেয়ে জটিল সমীকরণে। তুরস্ক বা পাকিস্তান ইসরায়েলের যুদ্ধক্ষেত্র হলে আমেরিকা কী করবে? একদিকে ন্যাটোভুক্ত দেশ তুরস্কের সুরক্ষায় ওয়াশিংটন চুক্তিবদ্ধ, অন্যদিকে পাকিস্তান আমেরিকার দীর্ঘদিনের কৌশলগত মিত্র। আবার ইসরায়েল আমেরিকার সবচেয়ে আপনজন। যদি ইসরায়েল তুরস্ক বা পাকিস্তানের কোনো ধরনের পরোক্ষ বা প্রত্যক্ষ আগ্রাসন শুরু করে, তবে ওয়াশিংটন চরম উভয় সংকটে পড়বে। লে মন্ডে এবং আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষণা সূত্র বলছে, এমন পরিস্থিতিতে আমেরিকা কখনোই ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে নামবে না। কারণ ন্যাটোর অনুচ্ছেদ 5 অনুযায়ী তুরস্কের ওপর হামলা মানেই পুরো ন্যাটোর ওপর হামলা। মধ্যপ্রাচ্যের কূটনীতির দাবার বোর্ডে নেতানিয়াহু এখন একলা রাজা। ইরান আমেরিকা চুক্তি ইসরায়েলের অহংকার ও আগ্রাসী নীতির দেওয়ালে বড় ফাটল ধরিয়েছে। ফলে তুরস্ক ও পাকিস্তানের মতো পরাশক্তিকে শত্রু বানিয়ে কিংবা সিরিয়ার শিয়া সুন্নি কার্ড খেলে ইসরায়েল যে নতুন যুদ্ধক্ষেত্রের স্বপ্ন দেখছে, তা মূলত তাদের নিজেদের পতনের ফাঁদও হতে পারে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।